নমস্কার। দেখুন, আপনাদের সবার মতো আমি একজন ক্রিকেট উৎসাহী। ক্রিকেট দেখতে ভালোবাসি, অনেক খেলাধুলো দেখতে ভালোবাসি। কিন্তু এখন খেলাধুলোকে নিয়ে এবং বিশেষ করে ক্রিকেটকে নিয়ে আমরা যে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছি, বিশেষ করে দ্য পোস্ট মুস্তাফিজুর রহমান ইন্ডিয়া বাংলাদেশ যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আজকে আমাদের উপমহাদেশীয় সম্পর্কের মধ্যে একটা ভাঙন ধরাতে বসেছে। উপমহাদেশীয় সম্পর্ক বহুবার ভেঙেছে, ভাঙতে আমাদের বেশিক্ষণ লাগে না, কিন্তু আমাদের নির্মম সত্য হলো যে ভাঙতে আমরা সিদ্ধহস্ত, কিন্তু আবার গড়তে আবার জোড়া দিতে আমরা পারবো কিনা সেখানেই সন্দেহ। বর্তমান যে সিচুয়েশনটা হয়ে রয়েছে, বর্তমান সিচুয়েশনে একদিকে দেখবেন, একদিকে রয়েছে আইন আর একদিকে রয়েছে যুক্তি। একজন ভারতীয় হিসেবে আমার বলতে খানিকটা কুণ্ঠা হচ্ছে, আমার স্বীকার করতে খানিকটা দ্বিধা হচ্ছে, কিন্তু আই হ্যাভ টু অ্যাডমিট যে ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন দ্য স্ট্রেংথ অফ লজিক লাইজ উইথ বাংলাদেশ। কেন? কারণ কতগুলো মাথা গরম বেয়াক্কেলে হিন্দুত্ববাদী সেই সঙ্গীত সুদ, কিছু কিছু মহারাজ, কিছু কিছু কট্টরপন্থী বিশ্ব হিন্দু পরিষদ, তারা সোশ্যাল মিডিয়ায় আর্তনাদ করে উঠলেন। তারা শাহরুখ খানের দিকে তাদের বিশ্রী গালি গালাজ মন্তব্য সমালোচনা ছুঁড়ে দিলেন এবং তাতে আমাদের ঠুনকো ভারতীয় সরকার তারা কি মনে করলেন জানি না। তারা হয়তো আগামী বছর যে ইলেকশন হচ্ছে তার কথা ভাবলেন, তারা বিভিন্ন পলিটিক্যাল পাশা খেলার কথা ভাবলেন। অবশ্যই তারা এই কথাটা ভেবে দেখেননি যে তারা যে অ্যাডভাইজারিটা বিসিসিআইকে দিতে চলেছেন যে বাবা তুমি ঝামেলা অ্যাভয়েড করো, এই যে আমার ঘরের ভেতর থেকে যে চিৎকার চেঁচামেচিগুলো হচ্ছে, এই চিৎকার চেঁচামেচিগুলো সামলে আমার এই ধর্মীয় সেন্টিমেন্টগুলোর মাথায় ঠান্ডা জল ঢেলে, তারপর পলিটিক্যাল ঝামেলাগুলো সামলে, তারপর আমি পশ্চিমবঙ্গে ইলেকশন লড়বো, আসামে ইলেকশন লড়বো, তামিলনাড়ুতে ইলেকশন লড়বো, আমার এই ভোটের যে ফাইন ম্যাথামেটিক্স তার মধ্যে কিছু গণ্ডগোল হলেও হতে পারে, এত ঝামেলা আমি নিতে পারবো না। এবং কেউ একটা মোবাইল তুলে ফোন তুলে বিসিসিআইকে বললেন যে এই ঝামেলা বাড়তে দিও না, মুস্তাফিজুর রহমানকে যেন কেকেআর বাদ দেন। শাহরুখ খানের ব্যক্তিগত মতামত আমরা জানি না, আমি জানি না। শাহরুখ খান সম্বন্ধে, শাহরুখ খান অ্যাজ এ ফিল্ম স্টার সম্বন্ধে আপনাদের সবাইয়ের মতো আমি তার গুণগ্রাহী। কিন্তু শাহরুখ খান অ্যাজ আ পার্ট অফ বেঙ্গল ক্রিকেট হ্যাজ বিন অ্যাবসোলিউট ডিজাস্টার। তিনি বাংলার ক্রিকেট থেকে তিনি যত মুনাফা কামিয়েছেন তার একটা ভগ্নাংশ বাংলার ক্রিকেট খেলার ফাউন্ডেশন এবং অল্প বয়সী ক্রিকেটারদের মধ্যে তিনি তার একটা ভগ্নাংশ ফিরিয়ে দিতে পারেননি। সুতরাং ক্রিকেট কন্ট্রিবিউশন অফ শাহরুখ খান রেসপেক্ট টু বেঙ্গল সম্বন্ধে আমার বিস্তর দ্বিমত আছে। আমি আদৌ তার অন্ধ সমর্থক নই। শাহরুখ খান মনে হয় এই ঘটনাটায় খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু তারপর জলটা যেখানে গড়ালো, যে বর্তমান বাংলাদেশ সরকার, তাকে সরকার বলা যায় কি না সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। যাই হোক, সেই বাংলাদেশ বর্তমানের যে কেয়ারটেকার সরকার, যে কেয়ারটেকার সরকারটা একটা কমপ্লিটলি একটা ডেমনস্ট্রেটেবল একটা পোলারাইজড অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে যারা অগাস্ট থেকে চলছেন, আজকে তারা ভেরি প্রেডিক্টেবলি তারা যে পরপর স্টেপগুলো নিলেন, তারা যে কথাগুলো বললেন, সেটা আমাদের পক্ষে, ভারতীয়দের পক্ষে আদৌ সেটা খুব একটা শ্রুতিমধুর নয়। কিন্তু তারা অ্যাবসলিউটলি লজিক্যালি এই প্রশ্নটা তুললেন যে তোমরা যদি একজন মুস্তাফিজুর রহমানকে সিকিউরিটি দিতে না পারো, তোমরা যদি একজন বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে একেবারে ইনসিকিওর হয়ে পড়ো, কারণ বাংলাদেশে বেশ কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে। আমরাও কিছু ধোয়া তুলসী পাতা নই, আমাদের দেশেও আমরা ত্রিপুরার ছেলে মেয়েদের চাইনিজ বলে মেরে দিচ্ছি, সেটা একটা অন্য প্রসঙ্গ।
তাহলে বাংলাদেশের দিকে যুক্তির জোর ছিল যে তোমরা কেন যে বিসিসিআই কেন মুস্তাফিজুর রহমানকে বাদ দিল। মুস্তাফিজুর রহমান মুসলিম বলে তো বাদ দেয়নি, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশি বলে তো বাদ দেয়নি। মুস্তাফিজুর রহমানকে তো তারা নানান রকম কাগজপত্র অ্যাপ্রুভাল নিয়ে তো তারা সেই অকশনে তুলেছিলেন। তাহলে ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ একজন বাংলাদেশি প্লেয়ার যদি মাঠে থাকে তাহলে দ্যাট সিচুয়েশন উইল নট বি ম্যানেজেবল আইদার ফ্রম ল অ্যান্ড অর্ডার অর ফ্রম পলিটিক্যাল অ্যাঙ্গেল। আমাদের বিসিসিআই, ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে বিসিসিআই এই যে অ্যাকশনটা নিয়েছে তার পিছনে লজিক হতে পারে দ্য পলিটিক্যাল ফল আউট অ্যান্ড দ্য সিকিউরিটি ফল আউট। এবং এর পরিপ্রেক্ষিতে শুনতে ভালো লাগেনি, শুনতে খুব খারাপ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে রিয়াকশনটা দিলেন যে তুমি যদি একটা প্লেয়ারকে নিয়ে এরকম থরহরি কম্প হয়ে পড়ো এবং তুমি ম্যানেজ করতে না পারো তাহলে তুমি 18-20 জন প্লেয়ারকে নিয়ে কী করে ম্যানেজ করবে। সুতরাং আমাদের ম্যাচগুলো তুমি ভারতবর্ষ থেকে তুমি শ্রীলঙ্কাতে শিফট করো। এখন বাংলাদেশের যদি সেই টক্সিক দেশাত্মবোধের পারদটা চড়তেই থাকে আর বাংলাদেশ যদি আজকে সিদ্ধান্ত নেয় যে তারা আইসিসি টুর্নামেন্ট খেলতে আসছেন না, এর ফল আউট উইল বি অ্যাবসলিউটলি ডিজাস্টার্স। পয়েন্ট কাটা যাবে, সাসপেন্ডেড হবে। আজকে বাংলাদেশ হয়তো আইসিসির মেম্বারশিপ নিয়ে তার প্রশ্ন উঠবে। কি দরকার আছে সেই সমস্যার মধ্যে পড়ার? চিন্তা করুন, যে দেশ ইন্দিরা গান্ধীর হাত ধরে স্বাধীন হয়েছিল, যে দেশ জগমোহন ডালমিয়ার হাত ধরে ক্রিকেটে 1990 সাল নাগাদ প্রবেশ করেছিল আজকে ক্রিকেটের প্রথম সারির বিশ্বে, আজকে সেই দেশ যে ইন্দিরা গান্ধীর ইতিহাস, জগমোহন ডালমিয়ার ইতিহাস যেখানে আছে, আজকে এই দুই দেশের মধ্যে সম্পর্ক এমন একটা ট্র্যাজিক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। There are many logical contradiction. ওই 6 জনের সোশ্যাল মিডিয়া পোস্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেঁপে উঠল। মুম্বাই ইন্ডিয়ান্সের UAE ফ্র্যাঞ্চাইজের হয়ে সাকিবুল হাসান খেলছেন। এখনো কারণটা বুঝতে পাওয়া গেল না। খানিকটা একটা পররাষ্ট্রনীতির আধিক্ষেতার মতো 3 ঘন্টার জন্য জয়শঙ্কর ঢাকাতে গিয়ে শুধু যে তারেক রহমানকে চিঠি দিলেন, ভালো কাজ করেছেন, দ্যাটস আ পজিটিভ থিং। কারো মনে হতে পারে সেটা অতি আধিক্ষেতা হয়েছে, করুক, দ্যাটস আ পজিটিভ থিং, তাতে কোনো ক্ষতি হচ্ছে না। যেখানে তিনি এবং তার সরকার কি ছেলেদের ক্রিকেট টিম, মেয়েদের ক্রিকেট টিম, ব্লাইন্ডদের ক্রিকেট টিম কাউকে তারা পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করতে দিচ্ছেন না, তিনি নিজে গিয়ে পাকিস্তান স্পিকারের সঙ্গে হ্যান্ডশেক করলেন। কি বোঝাতে চাইলেন বোঝা গেল না। তাহলে এই রকম একটা মিশ্র প্রতিক্রিয়ার বাজারে আজকে সেখানে যখন আমাদের দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ ফরেন রিলেশনশিপ, the implication of the steps we are taken, সেখানে বাংলাদেশ এমনিতেই তারা মাথা গরম, অ্যান্টি ইন্ডিয়ান, পোলারাইজড একটা সাময়িক সরকার। এই সাময়িক সরকার যে এই রিয়াকশন দেবেন এবং এই রিয়াকশন দেবার যুক্তি তাদের দিকে ছিল, কিন্তু আইন তাদের দিকে নেই। কেন আইন তাদের দিকে নেই? এর মধ্যে ওই বাড়িওয়ালা ভাড়াটের কেসের মতো অনেক ফাইনার পয়েন্ট আসবে। IPLটা বিসিসিআই টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপটা ICCর টুর্নামেন্ট। আমরা আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় বিচলিত হয়ে মুস্তাফিজুরকে বাদ দিয়েছি, কিন্তু আমরা সিকিউরিটি দিতে পারবো না বলে তো মুস্তাফিজুরকে বাদ দিইনি। তাহলে আমরা মুস্তাফিজুরকে বাদ দিলাম কেন? আমরা কি তাকে খাওয়া দাওয়া দিতে পারবো না? তাকে খাওয়াতে পারবো না? তার জামা কাপড়ের ব্যবস্থা করতে পারবো না? কিসের জন্য আমরা মুস্তাফিজুরকে, তাহলে তাকে তো অকশনেই না নেওয়া উচিত ছিল। যারা একেবারে যাদের অন্দরমহলে দিনে 26 ঘন্টা পলিটিক্স আলোচনা হয়, যারা আজকে ক্রিকেটকে শাসন করছেন, তাদের মধ্যে যদি এইটুকু পলিটিক্যাল প্রজ্ঞা না থাকে, তারা কিসের পলিটিক্যাল ফ্যামিলির থেকে এলেন? So the logic is firmly in the favor of Bangladesh, কিন্তু লজিক দিয়ে এখানে ধোপে টিকবে না।
কারণ আইনি মার প্যাচে তারা পড়ে, এটা ICCI এর টুর্নামেন্ট, ভারতবর্ষ ঘাবড়ে গিয়ে বাদ দিয়েছে, কিন্তু ভারতবর্ষ একবারও বলেনি যে সিকিউরিটি দিতে পারবো না। আর সব থেকে বড় কথা হলো আজকের পৃথিবীতে কোমরের জোর। ভেনিজুয়েলাকে দেখে শিখছেন না? যার তেল আছে, অস্ত্র নেই। আজকে গ্রেটার আমেরিকান কন্টিনেন্টে যদি তেল থাকে, অস্ত্র না থাকে, যদি খনিজ পদার্থ থাকে, অস্ত্র না থাকে, তাহলে সেই সম্পত্তিটা আমেরিকার। তাহলে যেভাবে আজকে ভেনিজুয়েলার ওপর গায়ের জুরি করা হয়েছে, আমাদের ভাবতে, শুনতে, বলতে ভয়ঙ্কর খারাপ লাগবে, কিন্তু আমরা বলতে বাধ্য। একদিকে কেউ শক্তি প্রয়োগ করছে, একদিকে কেউ আইন প্রয়োগ করছে। তাহলে বর্তমানে এই আইনগুলো প্রয়োগ করে আমরা ফান্ডামেন্টাল যুক্তি এবং কমন সেন্সকে এড়িয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশের কোমরের জোর নেই। বাংলাদেশের কোমরের জোরকে হবিত বাংলাদেশের কোমরের জোর হলো পাকিস্তান, যে আজকে প্রায় 25 বছর ধরে ইন দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ খানিকটা একঘোরা হয়ে রয়েছে। সুতরাং এক সময় যখন কেরি প্যাকারের ক্রিকেট বিভক্ত হয়েছিল, যেরকম বক্সিংয়ের পৃথিবী বিভক্ত হয়েছিল, যেরকম আপনার ফিফা এবং ইউইফার মধ্যে, ফুটবলের মধ্যে একটু রেষারেষি আছে, ক্রিকেটের মধ্যে সেখানে লবিং করার আজকে পরিস্থিতি নেই। কেন নেই? কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটিং রেভিনিউয়ের 80% আসে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ 80% টাকাটা তোলে। 100 টাকার মধ্যে যে 80 টাকা ভারতবর্ষ তুলল, সেই 80 টাকার মধ্যে ভারতবর্ষ শুধু 40 টাকা নেয়, আর বাকি 40 টাকা মহার্ঘ ভাতা হিসেবে পৃথিবীর যে দেশের, ক্রিকেটীয় দেশের টাকা পয়সা নেই, তাদের কাছে ভারতবর্ষ সেগুলো দান খয়রাত করে। এবং আপনারা যারা বাংলাদেশে আছেন, পাকিস্তানে আছেন, অন্যান্য দেশে আছেন, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে যে আপনাদের আন্তর্জাতিক ক্রিকেটীয় পরিকাঠামোটা অনেকটাই ভারতীয় দান খয়রাতির ওপরেও চলে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি কাটিয়ে ওঠার পরিস্থিতির মধ্যে, যে এটাকে কাটিয়ে উঠে আপনি একটা নিরপেক্ষ লজিক বা নিরপেক্ষ র্যাশনালিটি দেখার মতো উইজডম বা প্রাজ্ঞতা আজকে মনে হয় না যে ওই মুষ্টিমেয় পৃথিবীর কিছু দেশকে নিয়ে গড়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আছে বলে। অ্যাজ অ্যান ইন্ডিয়ান এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় যে হ্যাঁ, আমরা বাংলাদেশ আজকে প্রায় 2015, 16, 17 থেকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বেসড ওভার রিয়াকশনগুলো দেখায় ক্রিকেট নিয়ে, ধোনির কাটামুন্ডু নিয়ে বসে আছে, সে একেবারে যুদ্ধক্ষেত্রে আর্মি নামিয়ে দিল, এই সব সোশ্যাল মিডিয়াতে। এই সবগুলো ছিল বাংলাদেশের অল্প বয়সী, হয়তো স্বল্প শিক্ষিত মানুষের কিছু ওভার রিয়াকশন। তাদের যে ফ্রাস্ট্রেশনগুলো ছিল নিজেদের পলিটিক্যাল সিচুয়েশন ইত্যাদি নিয়ে, এই সমস্তগুলো অম্বলের ঢেকুরের মতো তারা ঢেকুর তুলে বার করে দিতেন ইন অল দিস অবসিন সোশ্যাল মিডিয়া এক্সপ্রেশনস। এগুলো ফিক্সড ডিপোজিটের মতো জমা থাকে। বাট আজকের দিনে যে পরিস্থিতিটা হয়েছে, তাতে কোনো মতেই আমরা যারা ভারতবর্ষে বসে আছি, আমরা যারা বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা অন্ধ দেশপ্রেম, অন্ধ পেট্রিয়টিজম দেখিয়ে দ্য ইললজিক্যালিটি অ্যান্ড দ্য ইররাশনালিটি অফ দিস সিচুয়েশন আমরা মেনে নিতে পারি না। তাহলে কোথায় দাঁড়াচ্ছে ব্যাপারটা কি? প্রথমত ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের ক্রিকেটীয় সাম্রাজ্যের প্রচুর টাকা পয়সা, আমরা আমাদের প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে আজকে ধীরে ধীরে কি একটা সেই রক্তকরবীর রাজার মতো অবস্থা হতে চলেছে। প্রচুর ধন, প্রচুর সম্পদ, প্রচুর সোনা দানা, হিরে মণি মাণিক্য, কিন্তু ধীরে ধীরে আমরা পৃথিবীর মধ্যে একটা নির্বান্ধব অবস্থায় চলেছি। আমরা একটা উপমহাদেশে বাস করি যেখানে 5 জনের মধ্যে 4 জনের সঙ্গে, প্রায় 3 জনের সঙ্গে আমাদের মুখ দেখা দেখিনি। দিস ইজ আ স্যাড সিচুয়েশন। আর আমরা যদি আজকে সলিউশনটা আমার কাছে একটা জায়গাতেই আছে
যে একটা সংসারের মধ্যে, একটা জয়েন্ট এস্ট্যাবলিশমেন্টের মধ্যে যে বড়, যার ক্ষমতাটা বেশি, তাকে এগিয়ে আসতে হবে। ঠিক যেমন অযাচিতভাবে আপনি নিজের ঔদার্য দেখিয়ে আজকে খালেদা জিয়ার ফিউনারেল অ্যাটেন্ড করতে গেছিলেন, ঠিক সেইভাবে গভর্নমেন্টাল স্পোর্টস মিনিস্ট্রি লেভেল থেকে একটা রিপ্রেজেন্টেশন পাঠান, এবং সেই রিপ্রেজেন্টেশন আজকে বাংলাদেশের এই সরকার, যার ওপর খুব একটা বিশ্বাস কারো আছে বলে অন্তত আমার তো নেই, কিন্তু তবুও একটা চেষ্টা করুক যে নিজেদের মধ্যে যে তাৎক্ষণিক, বিকজ অফ দ্য ইমোশনস অফ দ্য ইনস্ট্যান্ট যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে, সেই ভুল বোঝাবুঝিগুলো শুধরে নিয়ে আজকে আমরা একটা সুষ্ঠু খেলাধুলোর জগতে একটা সম্পর্কের দিকে এগিয়ে যাই। Perhaps this is a radical thought, কিন্তু আমার তো মনে হয় যে বিসিসিআই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেবার ডিসিশনটা পুনর্বিবেচনা করার সময় আছে। They should think twice about the matter. নিজের ভুল শোধরানোর মধ্যে কোনো লজ্জা নেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াটা ইজ মরালি, এথিক্যালি, অ্যাজ পার অ্যাজ স্পোর্টিং কালচার আ রং ডিসিশন। এই পরিস্থিতিটাকে জোড়াতালি দিয়ে কোনোভাবে আপনি যদি যে খালেদা জিয়া আজকে বারে বারে কখনো 10 ট্রাক আর 10 ট্রাক আপনার অস্ত্র পাঠিয়েছে আজকে অ্যাক্রস দ্য বর্ডার, যার গভর্নমেন্ট আমাদের ইনসার্জেন্সিকে রুখতে, যে গভর্নমেন্টের সময় দুদেশের সম্পর্কটা অ্যাট বেস্ট একটা অম্লমধুর সম্পর্ক ছিল, যদি তার ফিউনারেলে যেতে পারেন, তাহলে আজকে আমরা যে একটা স্পোর্টিং রিলেশনশিপের শেষ কৃত্যর সামনে দাঁড়িয়ে আছি, দিস ইজ দ্য ফিউনারেল অফ স্পোর্টিং রিলেশনশিপ। এটা হচ্ছে একটা খেলাধুলোর জগতের প্রায় মুখাগ্নি করতে চলেছি আমরা। এই মুখাগ্নিটাকে বন্ধ করুন এবং দুই দেশের মধ্যে আজকে ক্রিকেট বোর্ড লেভেলে, একটা স্পোর্টস মিনিস্ট্রি লেভেলে একটা ভদ্র সভ্য কথাবার্তা বলে এই সমস্যাটা মেটান। নমস্কার।